আজকে যারা আগরতলা দখল করার কথা বলছেন, কই তারা তো কোনো সময় এই জনজাতি স্পিকার করতে হবে তারা তো আওয়াজ তুলেনি। ভারতীয় জনতা পার্টি কথায় নয় কাজে বিশ্বাস করে, তাই জনজাতিদের উপর আস্থা রেখে আমরা জনজাতি স্পিকার আমরা ত্রিপুরা বিধানসভায় আমরা নির্ধারণ করেছি। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান, আজকে আমাদের ভূমিপুত্র রাজ পরিবারের সদস্য আমাদের ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আজকে তেলেঙ্গানার মতো বড় রাজ্যের গভর্নর ছিলেন। আর আজকে আমরা সৌভাগ্যবান যে মহারাষ্ট্রের মতো মানে আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি ভারতবর্ষের যে বিজনেস আইকন যে মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রের মতো জায়গায় আমাদের এই ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র জনজাতি এবং রাজ পরিবারের সদস্য জিষ্ণু দেববর্মাকেও সেখানে আমাদের বড় জায়গায় আমাদের রাজ্যপাল হিসাবে ওনাকে মনোনীত করেছে। এটা ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে, কথায় নয় ডায়লগে আমরা বিশ্বাস করি না। আজকে আমি প্রশ্ন রাখতে চাই যে আগরতলা কার, আগরতলা কার, আগরতলা কার? আগরতলা আমাদের সবার থানসা বলছি, সেই থানসাতে আমাদের জাতি জনজাতি আমাদের সকল অংশের মানুষের মেলবন্ধনে এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করা। কাজেই আগরতলা আমাদের সবার, আমার আপনার থানসা প্রত্যেকের জাতি জনজাতি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার আগরতলা। কাজে আগরতলা যদি মনে করে যে না আমার ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি, তা সেই বিভ্রান্ত থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। কারণ এইটা এই ত্রিপুরা রাজ্যে এই গণতান্ত্রিক অধিকারে আজকে যেরকম বিপিন দেববর্মারও আগরতলা, উপেন্দ্র দেববর্মারও আগরতলা, রাজীব ভট্টাচার্যেরও আগরতলা, আজকে বাঙালি যারা রয়েছেন তাদেরও আগরতলা, আজকে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত অংশের মানুষের বসবাস এই আগরতলা। কাজে আগরতলার মালিক আমরা সবাই, আমরা ত্রিপুরাবাসী, আমরা আগরতলার মালিক, কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা চাই এই রাজ্যের উন্নয়ন হোক, এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক। তাই আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে আজকে জনজাতিরা শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়েছে। জনজাতিদের শিক্ষার জন্য টানা আজকে কত বছর হয়ে গেছে, প্রায় 75 বছরের উপর হয়ে গেছে, এখনো জনজাতিদের শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখার প্রয়াস করা হচ্ছে, শুধু ষড়যন্ত্র করা। আমরা দেখেছি 1980 সনে এই ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে এই ত্রিপুরা রাজ্যে দাঙ্গা সৃষ্টি করেছে। আজকে মান্দায় আমরা দাঁড়িয়ে আছি, মান্দায়ের কথা এখনো ভুলে যায়নি ত্রিপুরা রাজ্যের মানুষ, যে মান্দায় কি নৃশংস ভাবে গণহত্যা সেই সময় হয়েছিল। তখন কাদের সময় ছিল? সিপিএম এর সময় ছিল। মুখ্যমন্ত্রী কে ছিলেন? নিপুণ চক্রবর্তী। উনি 2 দিনের জন্য ত্রিপুরার বাইরে চলে গেলেন। উপমুখ্যমন্ত্রী দশরথ দেববর্মা দায়িত্বে ছিলেন। আর সেই সময় ওই দাঙ্গার সৃষ্টি করা হয়েছিল। মান্দায়ে যখন গণহত্যা হয় তার আগে মানুষ টের পেয়েছিল যে এখানে গণহত্যা হবে। এখানকার বিধায়কের কাছে একজন ননী সাহা করে একজন বড় ব্যবসায়ী ছিলেন মান্দায়ের, উনি বারবার ছুটে গেছেন। এখানকার যিনি বিধায়ক সিপিএম এর নেতা, উনার বাড়িতে ছুটে গেছেন যে গণহত্যা হতে পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন। উনি পুলিশের প্রধান উনার কাছে পৌঁছে গেছেন, এসডিএম ডিএম উনাদের কাছে পৌঁছে গেছেন। সিপিএম এর সময়, সিপিএম এর সরকার, সেই সময় পুলিশ কর্ণপাত করেনি, সরকারে সিপিএম রয়েছে, ডিএম এসডিএম কর্ণপাত করেনি। অথচ আগরতলা থেকে মান্দায়ের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। যদি সেদিন তারা ইচ্ছা করত, সরকার যদি ইচ্ছা করত, প্রচেষ্টা করত, এই গণহত্যাকে রুখা যেত, কিন্তু সিপিএম চাইনি। তাই গণহত্যা, এই মান্দায়ে গণহত্যা হয়েছে পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে ওই তারা কমিউনিস্টরা রাজত্ব করত। তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা এই ত্রিপুরা রাজ্যে 1980 সনের জুনের দাঙ্গা করিয়েছিল। আজকেও ঠিক সেম কায়দায় আবার এই ত্রিপুরা রাজ্যে আমাদের জাতি জনজাতি পাহাড়ি বাঙালির মধ্যে যে বিভেদ তৈরি করে রাজনীতি করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলবো সাধু সাবধান। এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ
জাতি জনজাতি পাহাড়ি বাঙালি সবাই মিলিতভাবে এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করতে চায়, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চায়, এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে চায়। তাই আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই রাজ্যের বিকাশের জন্য, এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকার আমাদের জাতি জনজাতি সকল অংশের মানুষের জন্য কাজ করছে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, যারা আগরতলার মালিক আমরা ত্রিপুরাবাসী, আজকে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের এই রাজ্যে জনজাতি অংশের মানুষ শিক্ষার আলো থেকে কেন পিছিয়ে রয়েছেন? কই আপনারা তো আন্দোলন করেননি? টানা 25টা বছর সিপিএম এর রাজত্ব ছিল। কই সিপিএম এর সময় তো আপনাদের গণতন্ত্রের লড়াই কোথায় ছিল? আপনাদের তো তখন খুঁজে পাওয়া যায়নি। যদি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে যদি সিপিএম এর বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যদি লড়াই করে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি আর এই লড়াইয়ে আমরা জয়ী হয়েছি, আমরা আমাদের সমস্ত লোকের আশীর্বাদ পেয়েছি। তাই আমাদের সরকারের মূল প্রাথমিকতা হলো জনজাতি বিকাশ, আর সেই জনজাতি বিকাশের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে জনজাতি বিকাশের মাধ্যমে আমাদের এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই 2025-26 আজকে আগামী পরশুদিন সোমবার দিন 2026-27 বাজেট সেখানে দেওয়া হবে, ত্রিপুরা সরকারের বাজেট পেশ করা হবে। সেই বাজেট নিয়ে আমরা পরে চর্চা করব। কিন্তু 2025-26 অর্থ বছরে আমাদের এই রাজ্যে প্রায় 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। কিসের জন্য? জনজাতি বিকাশের জন্য। কোথায় খরচ করা হবে? জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো, জনজাতিদের স্বাস্থ্য, জনজাতিদের কর্মসংস্থান, যুবক যুবতীদের কর্মসংস্থান, জনজাতির কৃষ্টি সংস্কৃতিকে আমাদের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আজকে আমার পূর্ববর্তী বক্তা উপেন্দ্র দেব বর্মা বলছিলেন যে আজকে ত্রিপুরা রাজ্যে 21টি একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি অংশের ছেলে মেয়েরা তাদের হোস্টেলে থেকে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে বিনা পয়সায়, তার ব্যবস্থা যদি করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের এই ডাবল ইঞ্জিনের সরকার সেই প্রচেষ্টা করে দিয়েছে। আমাদের প্রায়োরিটি হলো জনজাতিদের শিক্ষা, আর এই শিক্ষার ব্যবস্থা আমাদের রাজ্যের সরকার করেছে। সেখানে প্রায় 1200 কোটি টাকা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আজকে পরিকাঠামো উন্নয়ন, জনজাতি এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, সেচের ব্যবস্থা, যারা কৃষক রয়েছেন তাদের সেচের ব্যবস্থা যদি করে থাকে, তাহলে আমাদের সরকার প্রায় 900 কোটি টাকা এই পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আরো বিভিন্নভাবে আমাদের কৃষ্টি, আমাদের জনজাতি কৃষ্টি সংস্কৃতি, তা সমস্ত ভারতবর্ষের বাইরে পৌঁছে দেওয়ার জন্য যদি কাজ করে থাকে, তাহলে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিনের সরকার। গত পরশুদিন আমার যখন পার্লামেন্ট চলছিল, আমারও কথা বলার সুযোগ এসেছিল। আমিও এই রাজ্যের জনজাতি অংশের যারা আমাদের পাইনাপেল যারা চাষ করেন, আনারস যারা চাষ করেন, তারা যাতে সঠিক মূল্য পায়, তার পরিকাঠামো উন্নয়ন, তার গ্লোবাল মার্কেটিং এর জন্য আমি পার্লামেন্টে সংসদে সেখানে উঠিয়েছি। আর আমি বিশ্বাস করি আমাদের এই রাজ্যের জনজাতি বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। আর তা একদম বাস্তবে যদি পরিণত করতে হয়, তার জন্য একমাত্র দল, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির দ্বারাই সেটা সম্ভব হবে। আজকে যারা এডিসি তে ক্ষমতায় আসছে, আমি জিজ্ঞেস করতে চাই তাদেরকে যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনারা কি করেছিলেন, আপনারা কি করেছেন এই এডিসি 2021-এ। আজকে 2026, প্রায় 5 বছর হতে চললো যে আপনাদের সরকার, আপনারা এডিসিতে আসার পর আমরা এই 10টা কাজ করেছি, তার জবাব দিন না। আপনারা মানুষের সামনে যান না, খালি ওই বিজেপি কে 2-1টা গালি দিলেন আর বিজেপি কে কটাক্ষ করলেন, এইটা দিয়ে হয় না বন্ধু। দূর বহুদূর আগে মানুষকে পরিসংখ্যান দিতে হবে যে আপনি কি কাজ করেছেন এই রাজ্যের জন্য।
এই রাজ্যের জনজাতিদের জন্য কি কাজ করেছেন, শিক্ষার জন্য কি করেছেন, তাদের কর্মসংস্থানের জন্য কি কাজ করেছেন, তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য কি কাজ করেছেন, তার হিসাব শ্বেতপত্র আপনাদেরকে দিতে হবে। তবেই এই ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের প্রতি পূর্ণ আস্থা রাখবে। আমিও তো চাই যে আসো, যারা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে, যারা পজিটিভ নিয়ে কাজ করবে, পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্যের বুকে কোনোদিনও ক্ষমতায় টিকিয়ে রাখা যায় না, সেটা ভালো করে এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে আজকে আমরা সেই কারণে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে। আজকে মান্দাই, টাকার জলা এবং আমাদের জিরানিয়া সমস্ত জায়গায় আমি সারা ত্রিপুরা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি মানুষের আকুতি শুধু একটাই পার্টি, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। সেই কারণে বলছি আমাদের মূল লক্ষ্য যে আমরা পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর এডিসিতেও ভারতীয় জনতা পার্টি সরকার হবে। আর এই জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার কাজ করবে, জনজাতিদের বিকাশের জন্য কাজ করবে, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করব। কাজেই আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একবার আপনাদের সঙ্গে পরিচয় হতে চাই।